ওকে, লেখো 6 মাস। আচ্ছা, একজন বলছে ফেসবুকেও তো ক্লাস আছে। সব বুকই ক্লাস হবে, নাসির স্যারের বুকেও ক্লাস হবে, ফেসবুকেও ক্লাস হবে, ঠিক আছে। আমার বুকে যে ক্লাসটা হবে সেটা হবে 6 মাস। নাম কি? সমাস। টপিকটার নাম কি? সমাস, তাই তো। লেখো সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ কি? মিলন। সমাস শব্দের অর্থ কি? একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের একাধিক পদের এক পদীকরণ। এক পদীকরণ। দ্রুত লেখো। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। খেয়াল করবা, যদি পরীক্ষার সমাস শব্দ অর্থ কি, এখানে টিক দিবা, সংক্ষেপণে টিক দিবা। কোথায় টিক দিবা? সংক্ষেপণে টিক দিবা। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সংক্ষেপণে টিক দিবা, মনে থাকে জানো? সংক্ষেপণে টিক দিবা, মনে থাকবে তো? তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, আমার কথা শোনো। যারা অফলাইনে ভর্তি হয়েছেন, এখানে চাকরি একটা নিয়ে 2025 সালে বাড়ি যাবা। হয়তো হাড্ডি শরীরে থাকুক আর না থাকুক, এটা দেখার টাইম নেই। কথা ক্লিয়ার? হাড্ডি থাকুক শরীরে আর না থাকুক, ওটা দেখার টাইম নেই। পড়াশোনা তো পড়াশোনা। আলু ভর্তা, আলুর দাম কমাছে, আলু ভর্তা ডাইল এতটুকু খাইয়ে পড়াশোনা করতে পারো, তাহলে মনে করবা যে চাকরি হবে। আর মনে করো ভাই বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করবা, গরুর মাংস খাবা, এদের দিয়ে কখনো চাকরি হইতো না। 2025 সালে টার্গেট নিয়ে যে জব মেডিসিনে কষ্ট করে মিরপুরে থাইকে পড়াশোনা করতেছো, চাকরিটা হয়। আজকে আমি অবাক হয়ে গেলাম। আজকে একটা আপু, একটা মেয়ে, দেখি আমার নাম্বারটা, নোয়াখালীর হাতিয়া থেকে কেউ আছেন নাকি? নোয়াখালী হাতিয়া, আমাদের এখানে ক্লাস করো। হাতিয়া থেকে একটা মেয়ে আজকে আমার কল দিছে, আমরা সবই পড়াই দাও। এই মেয়েটা কি করছে, সে তাদের ওখান থেকে নাকি তারা 50 জন জয়েন করছে প্রাইমারি স্কুলে। 50 জন জব মেডিসিনের স্টুডেন্ট, চিন্তা করা যায়। তারা বলছে স্যার আপনারা জানেন না হাতিয়াকে আপনারা যে কত ভক্ত স্যার, হাতিয়া ঘুরতে আসেন, আমরা 50 জন জয়েন করছি স্যার হাতিয়ায়। একটা চিন্তা, 50 জন প্রাইমারি জয়েন করছে। তাহলে চিন্তা করে কেমন পড়াশোনা করছে তারা, কিভাবে জয়েন করলো। তোমরা যদি এবার চাকরিটা না নিতে পারো তাহলে আর অবস্থা খারাপ। যারা অনলাইন আছো সবাইকে বলি, পড়াশোনা করবা ধুমাইয়া, প্রত্যেকটা পড়াশোনা করবা, এবং আমরা যা বলবো এই ওই অনুযায়ী পড়াশোনা করবা, এবং আমাদের যে হ্যান্ডনোট গুলা দিয়ে হ্যান্ডনোট গুলো পড়বা, এবং আমাদের কি দিয়ে ওটাকে কি বলে, পিডিএফ গুলো পড়বা, নিয়মিত এক্সাম গুলো দিবা। এক্সামে 20 নম্বরের পরীক্ষায় যত 20-এ 19 রাখতে পারো। যতক্ষণ না পর্যন্ত কোনো 20-এর ভিতরে 19-এ না রাখবা, ততক্ষণ মরবা যে তুমি মদ না, তোমারে দিয়ে কিছু হইতো না। ইংরেজি হোক, বাংলা হোক, ম্যাথ হোক আর জিকে হোক, ক্লাস টেস্টে কত পাইতে হইব? 20-এ 19। এটা রাখতেই হবে, কথা হলো ফাইনাল আমার, এটা রাখতেই হবে। পড়াশোনা করবা একদম ঝাঁকানাকা। তাহলে এই যে পরীক্ষা যদি সমাস শব্দ অর্থ কি, সংক্ষেপণে টিক দিয়ে চলে আসবে। ওকে, এখন দেখো সমাস আমরা জানি, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। সমাসের পিডিএফটা সবাইকে দিয়ে দিচ্ছি। দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাসের পিডিএফটা দে, সমাসের পিডিএফটা দিয়ে দেয় সবাইকে, সমাসের পিডিএফটা দাও। কেরিয়ার প্লাস বই কেরস নাই তো, ওটা কি লিখতে হয়? পিডিএফ লাগবে কি? বাংলার জন্য কেরিয়ার প্লাস বই থাকলে তার আর একটাও লাগবে না, সব এই কেরিয়ার প্লাস বই থেকে পড়ানো হয়। এই কেরিয়ার প্লাস বই থেকে পড়ানো হয়, এই বাংলার জন্য একটাই যথেষ্ট, সব এই একটা থেকেই। ঠিক আছে, দেখো জীবন কাকে বলে, অতটুকু বাচ্চা ও জীবিকার তাগিদে বাইরে এসে, দেখছো? ওর মতো সময় আমি তো ল্যাংড হইয়া গোসল করতাম নদীতে, আর এই বাচ্চা এখন দেখো চা বিক্রি করে। ও চা বিক্রি, বাস্তব কথা। আমরা বরিশালে পোলাপান মনে হয় 8-9-এ থাকতো, ল্যাংড হয়ে ওই নদীতে গোসল করি, আর এইসব পোলাপান চা বিক্রি করে। দেখো আল্লাহ কতটা তার নিয়তির কি অভিনব। এই জন্য বললাম যে পরিশ্রম করো। এখন দেখো, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে কি বলে? সমাস বলে। সমাস জিনিসটা কি একটু ভালো করে খেয়াল করো। অনেকে ইচ্ছা ঘর জামাই থাকা, আমার ছোটবেলা ইচ্ছা ছিল আমি ঘর জামাই থাকবো, কিন্তু এই মনের আশাটা এখন পর্যন্ত আমার পূর্ণ হয়নি। এরকম সবার ইচ্ছে কি ঘর জামাই। তা দেখো, একটা হলো ঘর আর একটা আছে জামাই, দুই পিস কিন্তু এখানে। এই ঘরটাকে বলা হয় পূর্ব পদ, ঘরটাকে বলা হয় কি? পূর্বপদ। আর জামাইটাকে বলা হয় পরপদ, জামাইটাকে বলা হয় কি? পরপদ অথবা উত্তর পদ, পরপদ অথবা কি উত্তর পদ। দ্রুত লেখো।
দ্রুত দ্রুত দ্রুত। এখানে কি লিখছি? ঘর হলো কি পূর্বপদ, জামাইটা হলো কি পরপদ বা উত্তরপদ। এখন দেখো এই ঘর জামাইটাকে আমরা ভেঙে ফেলবো। ভাঙলে কি হয়? ঘরে আশ্রিত জামাই, কি লিখবো? ঘরে আশ্রিত জামাই সমান সমান কি ঘর জামাই। এখন দেখো এখান থেকে এ পর্যন্ত এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ব্যাস বাক্য। এর আরেক নাম বিগ্রহ বাক্য। ভালো করে বুঝবা, এতটুকু না বুঝলে পরীক্ষা কিছুই পারবা না। আর ঘর জামাই এই টোটাল শব্দটাকে বলা হয় সমস্ত পদ। কি বলা হয়? সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ। আবার দেখো ঘর জামাই পরীক্ষা দেখো আমাদের পিডিএফ এ বা সুন্দর মতো দেয়া আছে, অথবা কেরে প্লাস বই সুন্দর মতো দেয়া আছে কি যে পূর্বপদ এবং পরপদ মিলে তৈরি হয় কোন পদ? পূর্বপদ এবং পরপদ মিলে তৈরি হয় সমস্ত পদ। তাহলে ঘর জামাই কোন পদ? এটা হলো একটা সমস্ত পদ। আবার দেখো সমস্ত পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। সমস্ত পদের পরবর্তী অংশকে কি বলে? পরপদ বা উত্তরপদ। আবার দেখো সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে কি বলে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। পরীক্ষা আসে ব্যাস বাক্যের আরেক নাম কি? বিগ্রহ বাক্য। আরেকটা প্রশ্ন আসে, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ। এখানে ঘর জামাই বানাইতে লাগছে একটা ঘর, লাগছে একটা জামাই। ওই পূর্বপদ পরপদটাকে আবার বলা হয় কি? সমসমান পদ। অর্থাৎ পূর্বপদ ও পরপদ মিলে তৈরি হয় কোন পদ? সমস্ত পদ। আর যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে কি? সমসমান পদ। এখানে ঘর জামাই বানাইতে লাগছে একটা ঘর, লাগছে একজন জামাই, সুতরাং এই আবার এই দুইটারই আবার বলে সমসমান পদ। হয়ে গেল এটা। আচ্ছা এখন সমসমান পদ না ছিলেও চলবে, আলাদা আলাদা। এখানে এই ঘর এই একটা এই একটা, এই দুইটাকে আবার ব্যাস বাক্য থেকে এই দুইটারে বলে সমসমান পদ। ওই সমসমান পদ কাজে লাগে না, বাস্তবে কাজে লাগে পূর্বপদ পরপদ, এই দুইটা সেনা লাগে। আর লাগে কি? ব্যাস বাক্যটা। এটাকে বলে কি? ব্যাস বাক্য। এতটুকু চিনতে পারলেই একদম ক্লিয়ার, মনে থাকবে তো? আচ্ছা এবার দেখো, এবার আমরা শিখবো এই 6 মাস কত প্রকার? 4 প্রকার। সমাস হলো 4 অথবা 6 প্রকার। আমরা 6 প্রকারই শিখবো। পুরাতন বোর্ড বই অনুযায়ী 6 প্রকার, নতুন বোর্ড বই অনুযায়ী কত? 4 প্রকার। এখন দেখো দ্বন্দ্ব সমাস আর কর্মধারায় সমাসটা কিভাবে শিখি আমরা। এই একটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটাও পরীক্ষায় আসে। এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি তাও আসে। এই দ্বন্দ্ব, দুই দ্বন্দ্বর নিচে কি বফালা। দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া, জয়কার জো, ডয়বিন্দু রয় আকার, জোড়া অথবা কি মিলন। লিখে রাখো দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া বা মিলন। তবে পরীক্ষায় এটা আসলে এখানেই টিক দিবা। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? অপশনে মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি অনেক কিছুই থাকবে, কিন্তু দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া। আর দ্বন্দ্ব স্পেলিং কি? দুই দয়ের নিচি বফালা। মনে থাকবে তো? আচ্ছা দ্বন্দ্ব সমাস। এবার লেখো চেনার উপায়। কেমনে চিনবা পরীক্ষার হলে এটা? দ্বন্দ্ব সমাস লেখো চেনার উপায়। কি লিখবা? চেনার উপায়। দ্বন্দ্ব সমাস কি? চেনার উপায়। কেমনে চিনবে এটা দ্বন্দ্ব সমাস? ভালো করে খেয়াল রাখো। দ্বন্দ্ব জোড়ায় জোড়ায় থাকবে, এখানে কথা কাজ জোড়ায় জোড়ায় থাকবে। এটা মানুষের হইলে দ্বন্দ্ব সমাস চেনার উপায় হলো, এখানে পূর্বপদ আর পরপদ যে থাকবে দুইটা, এই দুইটা সম্পূর্ণ আলাদা। আলাদা বুঝাবে। কি বুঝাবে? আলাদা বুঝাবে। আচ্ছা ওর কাছে আছে একটা টুপি আর একটা আছে পাঞ্জাবি, আমি কি বললাম? আচ্ছা তা চেনার উপায় প্রথমে কি লিখছো? আচ্ছা চেনার উপায় প্রথম পয়েন্টটা লেখো। চেনার উপায় হলো পূর্বপদ এবং পরপদ দুটি আলাদা। দেখো পূর্বপদ এবং পরপদ দুটি আলাদা ব্যক্তি বা বস্তু বুঝাবে। পূর্বপদ এবং পরপদটা কি? একটা টোটাল দুটা আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। লেখো পূর্বপদ এবং পরপদ দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। তা পূর্বপদ এবং পরপদ দুটো কি? আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে। লিখছো পূর্বপদ এবং পরপদ দুটি আলাদা ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, সেটা কি? দ্বন্দ্ব সমাস। আর যখন ব্যাস বাক্য নির্ণয় করবা, ওই ব্যাস বাক্যের মাঝখানে একটা ও বসাবা, অথবা এবং বসাবা, অথবা কি আর বসাবা। আমরা সাধারণত ওটাকেই চুজ করব। ক্লিয়ার? ব্যাস বাক্যের মাঝখানে কি বসাবো?
ও বসাবো, শুধু কি বসাবো? ও বসাবো, যদি লিখিত পরীক্ষা আসে। এরপরে আর একটা প্রশ্ন থাকে এখানে, উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। পরীক্ষা আসে কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য পায়? লেখো, লেখো উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। যারা অনলাইনে আছে কোনো কিছু না বুঝতে পারলে বলবা। উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। লেখো, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। উভয় পদের কি পাবে? উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। ক্লিয়ার সবাই? উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। ওকে, আচ্ছা, দ্বন্দ্ব সমাসের একদম বুঝতে পারলাম যে দ্বন্দ্ব সমাস মানে একদম দুইটা কি আলাদা। কেমনে আলাদা? আমি যদি বলি, যেমন আমি বললাম বউ, আর একটা বললাম শালী। এখানে পূর্বপদ কোনটা? বউ। পরপদ কোনটা? কি? শালী। যখনই বললাম বউশালী, এটা কোন সমাস? তুমি দেখো, আমি বলছি দ্বন্দ্ব সমাস চেনার উপরও দুইটা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। বউর চেহারা শালীর চেহারা তো এক না, রক্তে মাংস করা দুইটা আলাদা মানুষ না? দুইটা আলাদা মানুষ, সুতরাং এটা কি দ্বন্দ্ব সমাস। আবার একটা বস্তু দিয়ে যদি উদাহরণ দিই, ইট আর একটা হলো পাথর। দেখো, ইট একটা আলাদা জিনিস, পাথর একটা আলাদা জিনিস। এই দুইটা কি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দুইটা ব্যক্তি হোক বা বস্তু হোক বা কুত্তা হোক আর বিড়াল হোক, যদি বলি কুত্তা আর একটা কি বিড়াল, এই দেখো সম্পূর্ণ দুইটা আলাদা। কুত্তর চেহারা একরকম, বিড়ালের চেহারা একরকম, তাই না? এই দেখো, এই দুইটা আলাদা। তার এইগুলা কি বলা হয়? মূলত দ্বন্দ্ব সমাস। তুমি এগুলোকে যদি ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, শুধু ও বসাই দিবা। কুত্তা ও বিড়াল, কুত্তা বিড়াল। বউ ও শালী, বউ শালী। ইট ও পাথর সমান সমান কি ইট পাথর। ওরে বাড়া, যমজ হইল কেউ তার যমজ দুইটা বোন একসাথে কেউ বিয়ে করে না? করে না। বউ তো আলাদা আর শালী তো আলাদা। যখন বললাম বউ শালী, তখন তোমার পরীক্ষা হলে চেহারা ভাসবে তোমাদের এলাকায় যমজ দুই বেটায় বিয়ে করছে, ওইটা বউ শালী বলতে একটা আলাদা আর একটা আলাদা হবে। এবার দেখো, এখন দেখো আমাদের পরীক্ষায় কি আসে এটা দেখো। পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় বউশালী আসবে না, পরীক্ষা আসবে দম্পতি কোন সমাস। এখন দেখো, দম্পতি যখনই বলবো, এর ভিতরে তুমি দেখো তোমার চোখের সামনে অনায়াসই ভাবতেছে দুইজন মানুষের ছবি। একজন হলো স্বামী আর একজন স্ত্রীর ছবি ভাসতেছে। সুতরাং দম্পতি কোন সমাস? এটা দ্বন্দ্ব সমাস। আবার দেখো, পরীক্ষা আসে হাট বাজার কোন সমাস। দেখো, এখানে হাট একটা আলাদা জিনিস, বাজার একটা আলাদা জিনিস। হাট আমাদের গ্রামগঞ্জের কথা মনে পড়ে, আর বাজার এটা আমাদের শহরের স্টাইলটা মনে পড়ে। সুতরাং এইটাও কি দ্বন্দ্ব সমাস, তাই না? আবার দেখো, পরীক্ষা আসে দেব দানব, এটা কোন সমাস। দেখো, দেব মানে দেবতা আর দানব মানে যেগুলো শয়তান, এগুলা আমরা চোখের সামনে বোঝা যায়, দুইটা সম্পূর্ণ কি আলাদা জিনিস। এই জন্য এগুলাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। মনে থাকবে, মনে থাকবে, থাকবে, মনে থাকবে। আরেকজন বলছে শাক আর সবজি, এটা কোন সমাস? শাক আর একটা কি, এই দুটো কি এক জিনিস? কেউ বলতে যাহাই শাক তাহাই সবজি, হইলো নাকি? শাক তো পুরো আলাদা, লাল শাক, পুঁই শাক, কদু শাক। আর সবজি বলতে বোঝায় লাউ, চিচিঙ্গা, পটল, কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো না, তার সম্পূর্ণ আলাদা জিনিস। হাঁস মুরগি টোটাল দুইটা আলাদা জিনিস, আলাদা জিনিস না। এরকম বুঝে গেছি আমরা। ওকে, এখন দেখো, এই দ্বন্দ্ব সমাসের ভিতরে প্রকার ভেদ আছে আবার কিছু কিছু। এর ভিতরে দেখো, প্রথমে আছে মিলন দ্বন্দ্ব। নাম কি? মিলন মানে মিলনার্থক দ্বন্দ্ব। এটার নাম কি? মিলনার্থক দ্বন্দ্ব। স্যার, মিলনার্থক দ্বন্দ্ব কোনটা? মিলনার্থক দ্বন্দ্ব বলতে বোঝায় পূর্বপদ আর পরপদ কি, পূর্বপদ আর পরপদের মধ্যে একটু মিল থাকবে। কি থাকবে? একটু মিল বা রিলেশন থাকবে। অর্থাৎ মিলনার্থক দ্বন্দ্ব বলতে বোঝায় পূর্বপদ এবং পরপদের মধ্যে একটা রিলেশন থাকে অথবা একটা মিল থাকে। তুমি দেখো, রিলেশন বলতে কি বোঝায়? মা বাবা, মায়ের সাথে, এই মায়ের সাথে বাবার একটা কি আছে? রিলেশন আছে। এবার দেখো, ভাই বোন, ভাইয়ের সাথে বোনের একটা কি আছে? মিল আছে। এবার দেখো, স্বামী আর একটা স্ত্রী, এদের সাথে একটা কি আছে? রিলেশন আছে। এবার মাসি পিসি, মাসির সাথে পিসির একটা কি আছে? মিল আছে। দাদা দাদি, নানা নানি, এগুলাকে বলে মিলনার্থক দ্বন্দ্ব। এগুলাকে কি বলে? মিলিত দ্বন্দ্ব, যেগুলোর সাথে রিলেশন থাকবে সহজ কথায়। এখন দেখো, আর একটা মিল বলতে কি বোঝায়?
যেমন চায়ের সাথে যখন আমরা বিস্কিট খাই, এই চায়ের সাথে বিস্কিট একটা কি আছে, মিল আছে। কেন? আমরা চায়ের ভিতরে বিস্কিটে ভিজে ভিজে খাই। কখনো দেখবে না চা এবং কমলা, এটা কিন্তু মিলনার্থক দ্বন্দ্ব হবে না, দ্বন্দ্ব সমাস কিন্তু মিলনার্থক না। কারণ কেউই দেখো নাই যে চায়ের ভিতরে কমলা ভিজিয়ে ভিজিয়ে খায়, দেখছো কোথাও? হয়তো তুমি টিউশনিতে গেছো, তোমার এক পিস বড় একটা সাগর কলা দিছে আর এক কাপ চা দিছে, এরকম তো দেখো নাই কোথাও। তাহলে কি হবে? চা ছিলে ছিলে দেখছো, কলাটা খায়? কেউ খায় না। তো এর সাথে কোনো মিল নাই। তা চায়ের সাথে বিস্কুটের মিল আছে, চায়ের সাথে রুটির একটা মিল আছে, কি রুটি এর সাথে একটা মিল আছে, এরকম। এগুলোকে বলে হলো মিলনার্থক দ্বন্দ্ব। আবার লুচির সাথে মিষ্টির একটা মিল আছে, লুচি মিষ্টি, মিষ্টি দিয়ে লুচি খায়, এটা মিল আছে। কথা ক্লিয়ার? তো এগুলোকে বলে মিলনার্থক দ্বন্দ্ব অথবা মিলন দ্বন্দ্ব। মনে থাকবে। ব্যাস বাক্যটার মাঝে কি বসে সবসময় বুঝাবেন দয়া করে। সাইদুর রহমান, খেয়াল করো, এখানে ব্যাস বাক্যের মাঝখানে, প্রত্যেকটা মাঝখানে দ্বন্দ্ব সমাসের মানে মাঝখানে একটা ও বসাই দিবে। এর ব্যাস বাক্য কি? স্বামী ও স্ত্রী, স্বামী স্ত্রী, মা ও বাবা, মা বাবা, ভাই ও বোন, ভাই বোন, মাসি ও পিসি, মাসি পিসি, চা ও বিস্কুট, চা বিস্কুট, চা ও রুটি, চা রুটি। একদম সহজ। ক্লিয়ার সবাই? যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করেন যে স্যার আছি, আমরা বাইসে আছি, চুপচাপ বসে থাকেন না। মিলন গেল। এরপর দেখো বিরোধ দ্বন্দ্ব। এরপর দ্বন্দ্বটার নাম কি? বিরোধার্থক দ্বন্দ্ব অথবা কি? বিরোধার্থক দ্বন্দ্ব অথবা বিরোধ দ্বন্দ্ব। নাম কি? বিরোধার্থক দ্বন্দ্ব অথবা বিরোধ দ্বন্দ্ব। অর্থাৎ সবাই ঝিমাচ্ছে, সবাই ঝিমাচ্ছে। আসলে বাংলাদেশে জন্মলাভ করে মনে হয় পাপই করছে অনেকে, তাই না? মানে এমন একটা সমাজ আমাদের, তোমার টাকা থাকলে তোমার দাম দেবে না, যদি এটা চাকরি থাকে সবাই সালাম দেয়, সত্য না? কি করে? সালাম দেয়। গ্রামগঞ্জে তুমি যদি একটা চাকরি যে করে, কনস্টেবল, পুলিশের কনস্টেবল, সারাদিন রাস্তা রাস্তায় রাইফেল টানে, মেট্রিক পাস করে, সোলজার, আর্মির, বিডিআর, হাবিলদার, এদের ব্যাপক ডিমান্ড। গ্রামে যত সুন্দরী মেয়েগুলো আছে সব এদের সাথে বিয়ে হয়। তুমি ক্যান্টনমেন্টের ভিতরে যাবো, দেখো সব বাংলাদেশি সুন্দরী রমণীগুলো বিয়ে করে এরা। আমরা বিয়ে করতে গেলে একটাও পাই না, সত্য কথা, আমরা একটাও পাই না। এগুলো সব বিয়ে করে কারা? আমরা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, যারা চাকরি পাইয়ে, যারা নিজের প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করি, আমরা পাই আরেকজনের বউ। হয় আরেকজনের বউ বিয়ে করা লাগবে আমাদের, না হয় মনে করো কি অন্যের গার্লফ্রেন্ড ঢাকায় বিয়ে করা লাগবে। এটা বাস্তব। বাংলাদেশের তোমরা যারা মানে মনে করো যারা চাকরি পাওয়ার পরে বিয়ে করবা, তোমরা দেখবা 99% ছেলেরা অন্যের গার্লফ্রেন্ডে বিয়ে করা লাগে, হয় অন্যের বউরে বিয়ে করা লাগে, না অন্যের গার্লফ্রেন্ডে বিয়ে করে। এটা কিন্তু বাস্তব এই বাংলাদেশে। একমাত্র যারা এসএসসি পাস কইরা, আর্মি, বিডিআর, এরা যারা চাকরি করে, এরাই একমাত্র পিওর একটা মেয়ে বিয়ে করতে পারে, যা অন্যের কারো গার্লফ্রেন্ডও বিয়ে করা লাগে না, কারো বউ বিয়ে করা লাগে না। এটা সত্য কথা। তোমরা সবাই জিমাচ্ছে এখন, এই টেনশনে আবার অনেকে জিমায়, এই টেনশনে অনেকে জিমায়। এবার দেখো বিরোধ দ্বন্দ্ব মানে কি? পূর্বপদ আর পরপদের মধ্যে একটা বৈরী সম্পর্ক থাকবে। কি থাকবে? একটা বৈরী খারাপ সম্পর্ক থাকবে, তাই তো? যেমন দেব দানব, এই দেবতাদের সাথে দানবদের একটা কি আছে? বিরোধ আছে। এই জন্য আবার দেখো দায়ের সাথে কুমড়ার একটা, দায়ের সাথে কুমড়ার একটা কি আছে? বিরোধ আছে। দাও দিয়ে কুমড়াটা কাটতে ফেলাইবো, এই জন্য বিরোধ আছে। সাপ আর একটা আছে বেজি, আমরা অল টাইম দেখি এই সাপের সাথে বেজির একটা বিরোধ আছে। আবার বলে ওহি নকুল, ওহি মানি সাপ আর নকুল মানি বেজি, এই সাপ আর বেজির সাথে একটা কি আছে? বিরোধ আছে। এইরকম নায়ক ভিলেন, এদের ভিতরে একটা কি আছে? বিরোধ আছে, তাই না? আর একটা পরীক্ষা সবচেয়ে আছে স্বর্গ নরক, মনে হয় বিপরীত, আসলে বিপরীত না। স্বর্গের সাথে নরকের একটা বিরোধ আছে। কি আছে? কারণ নরক রাইখা, স্বর্গ রাইখা কেউ নরকে যেতে চায় না। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, এই সাইদুর রহমান, তুমি সাপে নেউলে বললা কেন? আমি কোথাও সাপে নেউলে বলছি? একবারও বলছি? এই একবারও সাপে নেউলে বলছি? আমি বলছি সাপ, সাপ বেজি বা সাপ নেউল হতে পারে, কিন্তু সাপে নেউলে কি হবে? সাপ নেউল হতে পারে, কিন্তু সাপে নেউলে কোনোদিনও হবে বিরোধ দ্বন্দ্ব? কখনোই হবে না। আর সাপে নেউল হলো অলুক দ্বন্দ্ব, ওটা এখানে হবে না। তা দেখো আমরা বললাম দেব দানব,
চা, দা, কুমড়া, সাপ, বেজি, সাপ, নেউল, স্বর্গ, নরক, অহিনকুল, এগুলোকে বলা হয় বিরোধ দ্বন্দ্ব। কেন? এর পূর্বপদের সাথে পরপদের একটা বৈরী সম্পর্ক থাকে। মনে থাকবে তো? গট। আচ্ছা, এখন বিরোধ গেল। এবারে আমরা দেখো বিরোধের পরে আমরা যদি অলুক দ্বন্দ্ব একটা যাই, দ্বন্দ্বটার নাম কি? অলুক দ্বন্দ্ব। স্যার অলুক দ্বন্দ্বটা কি? এই দেখো অলুক দ্বন্দ্বটা হলো বিভক্তি যুক্ত থাকবে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। অলুক দ্বন্দ্ব চেনার উপায় কি? এটা চেনার উপায় হলো পূর্বপদ ও পরপদে, পূর্বপদ ও পরপদে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। পূর্বপদ এবং পরপদে সপ্তমী বিভক্তি কি থাকে? পূর্বপদ এবং পরপদে সপ্তমী বিভক্তি যুক্ত থাকে। তার মানে হয় এ, না হয় কি অন্ত্যেষ্টিয়, আর কি এ অথবা অন্ত্যেষ্টিয় যুক্ত থাকে। শোনো, অন্য কোনো বই টই পড়া নিষিদ্ধ। কিরে প্লাস বইয়ে যা দিব ওইগুলা খালি পড়বা। তার পূর্বপদ এবং পরপদে কি থাকবে? সপ্তমী বিভক্তি যুক্ত থাকবে। পূর্বপদ ও পরপদে সপ্তমী বিভক্তি যুক্ত থাকবে। হয় এ যুক্ত থাকবে, না হয় কি অন্ত্যেষ্টিয় যুক্ত, হয় এ না হয় কি অন্ত্যেষ্টিয়। তুমি দেখো আমি বলছিলাম যদি আসে পরীক্ষায় সাপ, নেউল, এটা কোন সমাস? হ্যাঁ, এই সাপ, নেউল এটা হলো বিরোধ দ্বন্দ্ব। এটা কি ছিল? এটা কিন্তু বিরোধ দ্বন্দ্ব ছিল। এটাকে তুমি অলুকে নিয়ে গেলে কি হয়? হ্যাঁ, এটাকে অলুকে নিলে হয়ে যাবে সাপে, নেউলে। দেখো সাপে আর একটা হলো নেউলে, এই যে সাপে আর একটা নেউলে, এটা পূর্বপদ, এটা পরপদ। ক্লিয়ার? কিন্তু সাপ নেউল বললে বিরোধ দ্বন্দ্ব। আবার দেখো আদা, কাঁচকলা, এটাও একটা বিরোধ দ্বন্দ্ব। নাম কি? আদা আর একটা হলো কাঁচকলা। কারণ আদা দিয়ে কাঁচকলা একসাথে রান্না করলে রান্না নষ্ট হয়ে যায়। তা আদার সাথে কাঁচকলার একটা কি বিরোধ আছে। আর এটাকে তুমি অলুকে নিয়ে গেলে কি হয়? গট। আদায়, কাঁচকলায়, এই যে আদায় অন্ত্যেষ্টিয়, কলায় অন্ত্যেষ্টিয়। ক্লিয়ার সবাই? এই বিরোধ দ্বন্দ্ব হলো আদায় আর একটা কি কাঁচকলা। মনে থাকবে তো? গুড। এখন দেখো আমি যদি বলি জল, স্থল, কি নাম? জল আর একটা কি স্থল। এখন জল, স্থল, এটা হলো বিপরীত দ্বন্দ্ব। এটা কোন দ্বন্দ্ব? এটা কিন্তু বিপরীত দ্বন্দ্ব। জলের বিপরীত কি? স্থল। এটাকে যদি তুমি অলুকে নিয়ে যাও তাহলে কি হয়? হ্যাঁ, এটা নিলে হবে জলে আর একটা হলো স্থলে। একটা হবে জলে আর একটা কি স্থল। পারবা সবাই? এরকম আমরা বলি এই তুমি আকারে ইঙ্গিতে কথা বলো কেন? আকারে ইঙ্গিতে, চলন বলনে, শয়নে স্বপনে, তাই না? খেতে খামারে, আকাশে বাতাসে আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি, বলি না আমরা? এগুলো সবই কি অলুক দ্বন্দ্ব। তবে খেয়াল রাখবা ছেলে মেয়ে যদি আসে, ছেলে মেয়ে এটা হলো সাধারণ দ্বন্দ্ব অথবা বিপরীত দ্বন্দ্ব। ছেলে এখানে কোনো বিভক্তি নাই, মেয়ে এখানে কোনো বিভক্তি আছে? ছেলে তো ছেলেই, মেয়ে তো মেয়ে, এখানে কোনো বিভক্তি নাই। ছেলে মেয়ে এটা হলো সাধারণ দ্বন্দ্ব অথবা বিপরীত দ্বন্দ্ব। মনে থাকবে? আমি হবিগঞ্জ যাব 10 তারিখ, 10 তারিখে হবিগঞ্জে যাব, 10 তারিখ। লিখেছ? রংপুর তো যাই আসলাম, এই মাসে আর যাইতাম না। রংপুর সামনের মাসে যাব। লিখছে এটা? ওই দেখুন আর একজন লেখছে কি জান, দুধে বাতে। এরে মিয়া, দুধে বাতে বানান পারো না, লেখছে 10 কে দুধ দরকার দে দুধে। এই দুধে বলতে কি উঠছু নাই, হবে দুধে, হবে দুধে ভাতে, এটা হবে দুধ ভাত। এটাকে যদি আমরা অলুকে নিয়ে যাই দুধে ভাতে, লিখছি দুধে ভাতে। এইগুলো কোন কথা? তোমরা যে কি লেখো আমি এটাই বুঝি না। মান সম্মান আর কিছু রাখলা না। হ্যাঁ, তোমাদের যে অবস্থা, ওই ক্লাসে কি ক্লাসে জানি পড়াইলাম, এই প্রত্যার ক্লাসে আমি লিখি নোনা, আমি লিখি নুন যোগ আ, কি লিখলাম? নুন যোগ আ। এক মাইয়ে লেখছে নুনু যোগ আ। তোমরা যে কি জিনিস খান। আর একজনে এখন দুধে বাতে, একজন লেখে দুধে বাতে। তোমরা কি বা নাও এগুলো আমি বুঝি না কিছু। এরা কি করে আমি বুঝি না কিছু। আমি যাই, তোমরা পড়াও এনে বসে বসে। এগো মাথায় যে কি কাজ করে আল্লাহ জানে রে। আচ্ছা লিখছো এটা? কি লিখলা?
বিপরীত দ্বন্দ্বটা কি কি লিখবো? বিপরীত দ্বন্দ্ব একটা আছে, এটা একদম সহজ। যতগুলো আমাদের বাংলা ভাষায় যত বিপরীত শব্দ আছে সব এর মধ্যে ঢুকে পড়বে, সব এর মধ্যে ঢুকে পড়বে। যেমন জল স্থল, লেনদেন, কি বললাম? লেন দেন, আয় আয় ব্যয়, এগুলো কি? আলো ছায়া, আলো ছায়া। এই আলো আর একটা কি? ছায়া। ওই দিন কোন শাখা জানি গেলাম, আলো ছায়াটা বিপরীত শব্দ হলো কেমন? কেন? ছায়া তো মহিলারা পরে। আমি কেউ বেটা ওই ছায়া বুঝে আসছে একটু, মানে কত স্টাইলের বাঙালি বাংলাদেশ হিসাব না, ছায়া তো মহিলার ভাঙ, ওই বেটা ওই ছায়া, কথা ওই ছায়া কোনটা আবার? আমি ওই বানান তো একই, আমি বেটা বানান ঠিক আছে, কিন্তু কোন জায়গায় বসে ওই অনুযায়ী তোমার ই করতে হবে। আর আলোর সাথে যখন ছায়া বসবে তখন আর ওই পেটিকোট হবে না, তখন ওই পেটিকোট ছায়া হবে না। এই ছায়া মানে অন্ধকার, এই ছায়া মানে কি? আলোর বিপরীত দিকে ছায়া, আয়ের বিপরীত ব্যয়, লেনের বিপরীত দেন, লেন দেন, দেওয়া নেওয়া। ক্লিয়ার সবাই? এই অনলাইনে যারা আছো ক্লিয়ার কিনা? অঙ্গবাচক দ্বন্দ্ব, হাত পা, মানে মানুষ মানবদের দুইটা চোখ কান, এটা হলো অঙ্গবাচক দ্বন্দ্ব। ক্লিয়ার সবাই? ওকে, এখন দেখো আমরা ধরো এই যে সমার্থক, আচ্ছা সমার্থক দ্বন্দ্ব কোনটা? বোঝাই যায় সমার্থক মানে কি? সেম অর্থ। সমার্থক মানে কি? একই অর্থ, অর্থাৎ পূর্বপদ পরপদ কি অর্থ প্রকাশ পায়? সেম অর্থ প্রকাশ করে। যেমন আমি বললাম একটা চিঠি দিও, আবার বললাম এই শোনো তুমি আমাকে পত্র দিতে ভুলো না, পত্র দিতে ভুলো না। যা চিঠি আর পত্র সেম জিনিসটা, এরকম বলে। আবার আমরা বলি রাজা, চলো আমরা রাজার কাছে যাই। আবার বলি চলো আমরা বাদশার কাছে যাই। তা রাজা আর একটা কি? বাদশাহ। এরকম চিঠি পত্র, রাজা, বাদশাহ, এগুলোকে কি বলে? টাকা আর পয়সা। এটা টাকা পয়সা, এটা কি হয়? সমর্থক হয়? হয়, এটা সমর্থক হয়ে যায়। টাকা পয়সা সমর্থক হয়ে যায়। আচ্ছা এরপর দেখো আমাদের প্রায় সমর্থক নামে একটা আছে, এটা একটু ভেজাল লাগে। এটার নাম কি? প্রায় সমর্থক অথবা সহচর দ্বন্দ্ব। এর আরেক নাম কি? প্রায় সমর্থক অথবা সহচর দ্বন্দ্ব। প্রায় সমর্থক অথবা কি? সহচর দ্বন্দ্ব। প্রায় সমর্থক অথবা সহচর দ্বন্দ্বটা কি? মানে আমরা যখন কথা বলি কথার তালে আর একটা চলে আসে, এখান থেকে একটা বাদ দিলেও হয়। যেমন এই যে আমরা বলি কি চলো আমরা ছায়া ছবি দেখে আসি, ছায়া একটা বললেই হয়, চলো আমরা ছবি দেখে আসি, ছায়া বলার দরকার নাই। এগুলো প্রায় সমর্থক। আবার বলি আমার না সর্দি কাশি লেগেই থাকে, সর্দি বললেই হয়, যে হয়তো যে কোনো একটা বললেই হয়, হয়েছে হয় সর্দি, বলে আমার না সর্দি কাশি লেগে গেছে, এটা কথার তালে আমরা বলে ফেলি। আবার বলি যে মেলায় আর যাব না, অনেক ধাক্কা টাক্কা খেয়েছি, তাই না? ধাক্কা টাক্কা, এই যে একটা কথা আছে। আবার বলে এই কাপড় চোপড় একটু পরিষ্কার করো তো, কাপড় আর একটা কি? চোপড়। দেখো যা কাপড় আর চোপড়, কাপড়ের অর্থ চোপড়ের কোনো অর্থ আসে নাই, এটা হলো কথার তালে চলে আসে। আবার বলি আমরা বাসন কোসন পরিষ্কার করি চলো, তাই বাসন আর একটা কি? কোসন। দেখো বাসন আর একটা কি? কোসন। বাসনের কোসনের কিন্তু কোনো অর্থ নাই, কথার তালে চলে আসে। এরকম যখন আমরা মানে কথা বলি কথার তালে, এই বই টই নিয়ে পড়তে বসে তো, এর কোনো অর্থ আছে নাই, কথার তালে চলে আসে। বই টই, একটু চাটা দাও না, চাটা মানে জিভা দিয়ে চাটা দিতে বলছে না, এখানে চাটা বলতে চায়ের সাথে টা বলতে বিস্কিট টিস্কিট যদি কিছু থাকে দাও, অর্থাৎ কথার তালে যেগুলো চলে আসে। আবার বলি কি কীট পতঙ্গে সব খেয়ে ফেলেছে, পোকা মাকড়ে, পোকা মাকড় বলার দরকার আছে? কীট হয়, কীট বললে হয় অথবা পতঙ্গ বললে হয়, কীট পতঙ্গ তো বলা যায় না। এইরকম কীট পতঙ্গ, পোকা মাকড়, এগুলোকে বলা হয় প্রায় সমর্থক অথবা সহচর। তো হ্যাঁ বিস্কুট টিস্কুট ভাত টাত এইগুলাই কি বলে কি? তোর কি বউ টৌ নাই বলে না, কামানা শালি টেলি নাই, এরকম বলি না? শালি আবার টালি যুক্ত করছে, হ্যাঁ চাকরি বাকরি নাই, এগুলোই কে বলে হয় প্রায় সমর্থক। এবারে দেখো আমরা শিখবো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, এটা আবার কি? বহুপদী মনে হয় অনেক পদ, তাই না? তাহলে দেখো তিনটি পদ থাকবে, পাশাপাশি তিনটি শব্দ পদ থাকে,
এর কয়টা শব্দ থাকে লেখো, পাশাপাশি। পাশাপাশি কয়টা? পাশাপাশি তিনটা শব্দ অথবা কি, পাশাপাশি তিনটা শব্দ অথবা পদ থাকে। লেখো, পাশাপাশি তিনটা শব্দ অথবা কি পদ থাকবে। যেমন দেখো, এরকম যদু, আর একটা কি মধু, আর একটা কি কদু। কয়টা? একটা, দুইটা, তিনটা। এই যদু, মধু, কদু এটাই হলো বহুপদী দ্বন্দ্ব। মনে থাকবে, যদু, মধু, কদু। সাহেব একটা, বিবি একটা, গোলাম একটা, আম একটা, জাম একটা, কলা একটা, বউ একটা, শালি একটা, আর কি শাশুড়ি একটা। এই এক টানা তিনটা নাউন যুক্ত করে দিলে হবে। এই শার্ট একটা, প্যান্ট একটা, ঘড়ি একটা, হয়ে গেল। শার্ট, প্যান্ট, ঘড়ি। কি লিখবা? শার্ট, প্যান্ট, আর একটা কি ঘড়ি। শার্ট একটা, প্যান্ট একটা, ঘড়ি একটা। এরকম তিনটা যদি পরীক্ষার হলে দেখো, ওটাকেই বলে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব। বহু, হ্যাঁ, নাক একটা, কান একটা, গলা একটা। মনে থাকবে, জামাই একটা, শ্বশুর একটা, বয়ফ্রেন্ড একটা। কয়টা হলো? তিনটা। এটাকে বলে বহুপদী দ্বন্দ্ব। এবার ক্লিয়ার কিনা বলো? আবার মোটামুটি কি? এটার মোটামুটি কি? যে কোনো তিনটে নাউন অ্যাডজেক্টিভ প্রোনাউন বসা নিতে হয়, তাই না? তিনটে পাশাপাশি বসলে, তিনটে পরীক্ষা, তিনটে ওয়ার্ড দেখলেই কি বহুপদী দ্বন্দ্ব। এবারে লেখো একশেষ দ্বন্দ্ব। একজন আবার কয়, স্যার এটার ব্যাস বাক্য। ব্যাস বাক্য যদি নির্ণয় সহজ, শেষেরটার আগে খালি ও বসাই দিবা। যদু, মধু ও কদু। কি লিখবা? যদু, মধু ও কদু। আবার এনে লাউ লিখে দিও না আবার শেষে। এবার এখানে লিখবা শার্ট, শার্ট, প্যান্ট ও কি ঘড়ি। আবার শার্ট, প্যান্ট ও জাইঙ্গে লিখো না, ব্যাস বাক্যে আবার ঘুরেই দিও না। একামটা কিন্তু অনেকে করো তোমরা, যে স্যার এনে দেই যদু, মধু ও লাউ লিখে দিই, এরকম না। শার্ট, প্যান্ট ও জাইঙ্গে লিখো না, আবার বা পেন্টি পেন্টি লিখো না। এনে কি লিখবা? শার্ট, প্যান্ট ও ঘড়ি। অর্থাৎ যা থাকবে তাই, শেষেরটার আগে খালি একটা ও বসাই দিবা। ক্লিয়ার সবাই? এবার বলেন, যারা অনলাইনে ক্লাস করেন ক্লিয়ার কিনা বহুপদী দ্বন্দ্ব? জীবন আর ভুলতেন না। এবার আমরা শিখবো কি একশেষ দ্বন্দ্ব। লেখো একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব। তার একশেষ দ্বন্দ্বটা কি? একশেষ দ্বন্দ্বটা হলো, এখানে একটা শব্দ থাকবে। কয়টা? অর্থাৎ পূর্বপদ পরপদ মিলে একটা শব্দ হবে, অর্থাৎ একটি মাত্র বহু বচন শব্দ হবে। লেখো, চেনার উপায়, একটি মাত্র বহু বচন শব্দ হবে। লেখো, একটি মাত্র কি হবে? একটি মাত্র বহুবচন শব্দ হবে। লেখো, একটি মাত্র বহুবচন শব্দ হবে। অনলাইনে যারা আছো না বুঝলে কইও, আমি বলি প্রত্যেকের কাছে এই বইটা থাকবে। এই বইটা প্রত্যেকের কাছে থাকবে। এই বইটা যদি প্রত্যেকের কাছে টেবিলে যদি থাকে, তোমার বাসার যারা 8, 9, 10 এর পোলাপার আছে তারা এই বইটা পড়তে পারবে। উচ্চ মাধ্যমিক যারা ভার্সিটি এডমিশন দিবে, যা দিবে, মেডিকেল দিবে, যা এটা পড়তে পারবে। এরপর উচ্চ মাধ্যমিক যারা আছে তারাও সাক্কা নম্বর। যারা মনে করো বিসিএস দিবে তাদের তো পুরো একদম কমপ্লিট একটা বই। এরপর মনে করো এর ভিতরে নাই এমন কিছু নাই। এই বই একটা যদি রাখতে পারো, জীবনে জাদুঘরে রাখার মতো বই এটা। একদম ব্যাকরণ সাহিত্যে পুরো ক্লিয়ার। মনে করবা যখন পড়বা মনে করবা নাসির স্যার আছে, বুঝছেন? নাসির স্যার আছে। হ্যাঁ, ওই খুলনার এই হ্যাঁ, ছবি একটা ফ্রি আছে। ছবি একটা কি ফ্রি আছে, বুঝছো? ছবি একটা ফ্রি আছে। হ্যাঁ, হবিগঞ্জের শাখা থেকে বই আনতে পারবা। হবিগঞ্জ শাখায় অর্ডার করলেই দিয়ে দিবে। হবিগঞ্জ শাখাটায় ফোন দিয়ে অর্ডার করো, তাহলে দিয়ে দিবে। আচ্ছা, তাহলে এই যে দেখো একশেষ দ্বন্দ্ব, একটা মাত্র বহুবচন শব্দ হবে। যেমন দেখো পরীক্ষা আসবে, আপনারা, এটা কোন সমাস? এই একশেষ দ্বন্দ্ব। আপনারা আবার আসতে পারবে, আপনারা তারপর কি? আপনারা, তোমরা, আমরা। আমরা কিন্তু আবার নিত্য সমাসও আছে, তাই না? আমরা নিত্য সমাসের ভিতরেও আছে। আমরা নিত্য সমাসের ভিতরেও আছে। আপনারা, তোমরা, আমরা, আবার কি 92। বিরা, দেখো এগুলা একটা শব্দ, এই একটা শব্দ, একটা শব্দ, একটা, তার প্রত্যেকটা কি বহু বচন না? প্রত্যেকটাই বহু বচন। এজন্য এগুলোকে বলে কি? এগুলোকে বলে হলো একশেষ দ্বন্দ্ব।
সে ও আপনি সমান সমান আপনারা, সে ও আপনি সমান সমান আপনারা। আচ্ছা দেখো এখানে এক শেষ দ্বন্দ্বের একটু 19 এর পুরাতন বোর্ড বই নতুন বোর্ড বইয়ের একটু পার্থক্য আছে। দেখো তুমি আমি ও সে সমান সমান আমরা, এটা কি দেওয়া আছে? তুমি তুমি আমি ও সে সমান সমান কি আমরা। এটা হলো পুরাতন বোর্ড বইয়ে দেওয়া। কোথায় দেওয়া? পুরাতন বোর্ড বই কিন্তু এভাবে দেয়া আছে, এটা মাথায় থাকে জানো। পুরাতন বোর্ড বই এটা দেয়া আছে, কিন্তু এটার শুদ্ধ হবে কোনটা জানো? এটা শুদ্ধ হবে আমরা, আমি থেকে কি আমরা। তাহলে এটা আমরা কি হবে? সে তুমি ও আমি সমান সমান। তবে পরীক্ষা হলে এইটা আগে খুঁজবে এইটা আছে কিনা, যে তুমি আমি ও সে সমান সমান কি আমরা, এটা থাকলে এটা টিক দিবে, কারণ এটা যেহেতু পুরাতন বোর্ড বইয়ে দেয়া আছে এই জন্য এটাই ফলো হবে। তবে শুদ্ধ কিন্তু সে তুমি ও আমি, এটা থাকলে হবে। 92 2 এবং 90 92। আপনারা এটা দেখো প্রথমে কি লিখবা? আপনি, আপনি থেকে কি আসছে? আপনারা, ও দিবা, তাহলে এটা কি হবে? সে ও আপনি সমান সমান কি আপনারা। তোমরা প্রথমে বসাবে কি তুমি, তা এটা কি হবে? সে ও তুমি সমান সমান তোমরা। হ্যাঁ প্রথম পদে পর কম আসবে। রেফা খাতুন লিখছে, স্যার আমার হাজবেন্ড কে পাঠাবো আপনার অফিসে বইটা দিয়ে। ওকে মিরপুর 10-এ পাঠাই দিও, বই নিয়ে যেতে পারবে, অফিস থেকে নিয়ে যেতে পারবে। দ্রুত লেখা, দ্রুত লেখা শেষ। আচ্ছা গেল। আর এটা হবে 2 এবং 90 92, দ্বন্দ্ব সমাস শেষ। এবারে লেখো, সবাই লেখো কর্মধারায় সমাস। লেখো কর্মধারায় সমাস। আচ্ছা কর্মধারায় সমাসটা কি বলতে পারো? কর্মধারায় সমাসটা হলো এখানে ওই জিনিসটা, কর্মধারায় সমাসটা হলো এখানে পূর্বপদ পরপদ মিলে একটা বুঝাবে। কয়টা? আর দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ মিলে কয়টা বোঝাইতো? দুইটা। এখানে লেখো পূর্বপদ এবং পরপদ মিলে একটা বুঝাবে। লেখো পূর্বপদ এবং পরপদ মিলে একটা বোঝাবে, হয় একটা ব্যক্তি না হয় একটা বস্তু। পূর্বপদ এবং পরপদ মিলে কয়টা বুঝাবে? একটা বুঝাবে। পূর্বপদ এবং পরপদ মিলে একটা বুঝাবে। লেখো পূর্বপদ এবং পরপদ মিলে কয়টা বুঝাবে? একটা বুঝাবে। লেখো পূর্বপদ এবং পরপদ মিলে একটা বুঝাবে। পূর্বপদ এবং পরপদ মিলে একটা বুঝাবে। লিখছেন? পূর্বপদ এবং পরপদ মিলে একটা বুঝাবে। এরপর লেখো পরপদের অর্থের প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা আমরা একটু দেখি, দেখো উদাহরণ দেই যে একটা দেখো, আমরা বলেছিলাম একটা কথা বলেছিলাম কুত্তা, আর একটা বলেছিলাম বিড়াল। এটা কোন সমাস? কুত্তা বিড়াল একসাথে লিখছি, এটা হলো দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এখন পরীক্ষায় যদি আসে লাল কুত্তা, এটা কোন সমাস? লাল কুত্তা অথবা কালো কুত্তা। কালো কুত্তা অথবা লাল কুত্তা। আচ্ছা এখানে পূর্বপদ লাল পরপদ কুত্তা, পূর্বপদ কালো পরপদ কুত্তা। আচ্ছা এই টোটালটা মিলে কয়টা বুঝায়? একটা বুঝায়। লাল কুত্তা বলতে একটাই বুঝায়, কালো কুত্তা বলতে একটাই বুঝায়, কিন্তু কুত্তা বিড়াল বলতে সম্পূর্ণ দুইটা আলাদা। মনে থাকবে। আবার দেখো আমি যদি বলি একটা হলো শাড়ি আর একটা হলো পাঞ্জাবি। শাড়ি আর একটা কি পাঞ্জাবি, এটা কোন সমাস? এটা কিন্তু দ্বন্দ্ব সমাস। পূর্বপদ শাড়ি পরপদ পাঞ্জাবি। যখনই আমি বলি লাল শাড়ি, লাল শাড়ি, তখন দেখো কয়টা বোঝায়? পূর্বপদ এটা শাড়ি, তাহলে লাল শাড়ি বলতে একটা বোঝায়। এরকম পূর্বপদ বলতে পরপদ মিলে যদি একটা বোঝায় তাহলে কি হবে? তাহলে অবশ্যই সেটা কর্মধারায় সমাস। অবশ্যই সেটা কর্মধারায় সমাস। মনে থাকে তো, অবশ্যই সেটা কর্মধারায় সমাস। তা পূর্বপদ পরপদ মিলে একটা বোঝালে সেটা কি হয়? কর্মধারা। ক্লিয়ার? ওকে এবারে দেখো কর্মধারায় সমাসের শ্রেণী বিভাগটা দেখো। প্রথমে আমরা শিখবো মধ্যপদলোপী কর্মধারায়। নাম কি?
মধ্য পদলোপী কর্মধারা, এটা অস্থির একটা মধ্য পদলোপী কর্মধারা, এটা অস্থির, অনেক জোস। মধ্য পদলোপী কর্মধারা এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি মধ্য পদলোপী কর্মধারা, এটা একটা ভেরি ভেরি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। মধ্য পদলোপী কর্মধারা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা দেখো, এখান থেকে পরীক্ষা প্রশ্ন ধরি, পিডিএফ এর ভিতরে যে স্টার দেওয়া আছে, যেগুলো বিগত সালে বিভিন্ন জব পরীক্ষা আসছে, এগুলো সব কি করবা, করে ফেলবা। এগুলো না পড়লে তুমি কখনোই পারবা। আমি পড়ছি, আমি পারি, তুমি পড়বা না, তুমিও পারবা না, তুমি পড়বা, তুমিও পারবা। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা বলছিলাম এই যে ঘর জামাই, কি বলেছিলাম, ঘর জামাই। এখন ঘর জামাই বলতে কয়জন কি বুঝে, একজন কি, কিন্তু এখানে ঘর একটা আলাদা জিনিস, জামাই একটা আলাদা জিনিস, এরকম বোঝাচ্ছে না। ঘর জামাই যখনই বললাম, কয়জন জামাই বুঝা, দেখবা তো তোমার এলাকায় যে ব্যক্তিটা, এই মহান ব্যক্তিটা ঘর জামাই থাকে, ওই ব্যক্তিটার ছবি কিন্তু বাইসে আসে, তাই না? যে মহান ব্যক্তিটা ওই ঘর জামাই থাকে, ওই মহান ব্যক্তিটার ছবি কিন্তু তোমার চোখের সামনে কি চলে আসতেছে, তাই না? এটা হলো ঘর জামাই, একটা বোঝায়। তাহলে ঘর জামাই আমরা কারে বলি, ঘরে আশ্রিত জামাই, আর যে ব্যক্তি মানে থাকা খাওয়া ফ্রি পায়, যে ব্যক্তি ঘরে আশ্রিত জামাই, সমস্যা ঘর জামাই। পুরুপদ ঘর, পরপদ জামাই, এই যে বেশ বাক্যের মাঝখানের পদটা, এই সমস্ত পদে লোপ পেল বা হারিয়ে গেল, এটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তার মধ্যপদী কর্মধারয় সমাস কি, পূর্বপদ এবং পরপদের মাঝের পদটি এই সমস্ত পদে লোপ পেল বা হারিয়ে গেল, লোপ পেল বা হারিয়ে গেল, এটাকে বলা হয়। ফেব্রুয়ারিতে নিবন্ধনে বই পাইছি, ওগুলা চলবে, চলবে না, কারণ নতুনটা আসতে দাও, নতুন এডিশনেরটা আসতে সময় লাগবে, নিবন্ধনেরটা। এখন চলতেছে আমাদের কোনটা, 11 থেকে 20তম গ্রেডের টার্গেট চলতেছে। 11 থেকে 20তম গ্রেডের বাংলাটা প্রুফ রিডিং এর কাজ চলতেছে, জিকেটা প্রুফ রিডিং কালকে শেষ হবে, কালকে বাংলার জিকে প্রুফ রিডিং শেষ, পরের দিন ইংরেজি প্রুফ রিডিং শেষ, এর পরের দিন ম্যাথটা শেষ, তাহলে হয়ে যাবে। তাহলে 11 থেকে 20তম গ্রেড পেয়ে যাবা, তাহলে কি পেয়ে যাবা, তাহলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, ঘরে আসে জামাই, ঘর জামাই হয়ে গেল। আবার দেখো, আমরা যদি বলি, মানে এরকম অনেক আছে, চাল কুমড়া, চাল কুমড়া, চাল কুমড়া বলতে কয়টা বোঝায়, একটা। চাল কুমড়া বেশ বকে, চালে ধরে যে কুমড়া, চালে ধরে যে কুমড়া, তাকে আমরা কি বলি, চাল কুমড়া। পূর্বপদ হলো চাল, পরপদ হলো কুমড়া, এই যে মাঝখানে এই যে ধরে যে, এগুলা নাই, এই জন্য এগুলোকে বলে মধ্যপদলোপী কর্মধারয়। তা কর্মধারয় এর বেশ বাক্যের মাঝে কি বসবে, ওরে ভাই, মাঝে যে কি বসে, কখনো যে বসে, যিনি বসে, তিনি বসে, আশ্রিত বসে, কত কিছু যে বসে, এর হিসাব নাই, হিসাব ছাড়া। হ্যাঁ, ওই পরপদ যে অর্থবোধ আমরা তাও বুঝবো না পরীক্ষার হলে, এগুলো পড়তে হবে, আসল কথা কি পড়তে হবে। এরপর আছে শহীদ মিনার, শহীদদের স্মৃতি রক্ষার্থে যে মিনার, শহীদ মিনার, মৌমাছি, মৌ আশ্রিত মাছি, মৌমাছি, এগুলো কি সব ঈগল পাখি, হ্যাঁ ঝালমুড়ি হতে হবে, ঈগল পাখি, পুরুপদ ঈগল, দেখো ঈগল পাখি বলতে কটা বোঝায়, একটা পাখি কি বোঝায়, ঈগল পাখির রস, ঈগল কিন্তু বানান রস্বইকার, ঈগল নামের যে পাখি সমান সমান কি ঈগল পাখি, ঈগল নামের যে পাখি, এই যে এই অংশটা ওখানে নাই, ঈগল নামের যে পাখি সমান সমান কি ঈগল পাখি। উষা বানান রস্যু মধ্যনস্যা, দীর্ঘকার আছে, যেন উর্মি, উর্মি অর্থ ঢেউ, উর্মি বানানো দীর্ঘ আছে, দুই এক জায়গায় আছে। লেখা শেষ। ওই মৌ সংগ্রহকারী মাছি, আমি বললাম মৌ আশ্রিত মাছি, একই তো জিনিস, লাউ আর কদুর মতো, একটা দিলে হলো। তাই এই মধ্যপদী কর্মধারয় সমাস দেখবা পিডিএফ এ বা কেরিয়ার প্লাস বইয়ে যেগুলো স্টার দেয়া আছে, এগুলো তাম্মা বানাই ফেলাবা, পড়ে ফেলবা, মনে থাকবে তো। আচ্ছা, এরকম আছে জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত, সমান সমান কি জ্যোৎস্না রাত, এগুলো পরীক্ষা ধরে কিন্তু। এরপর দেখো উপমান, উপমিত আর রূপক কর্মধারয় সমাস। দেখো প্রথমে শিখবো আমরা উপমান কর্মধারয় সমাস, উপমান, আর একটা শিখবো উপমিত কর্মধারয় সমাস, উপমান আর একটা কি
উপমিত কর, এই দুইটা ভিতর ভেজাল লাগে। সহজ একটা জিনিস, উপমান কর্মদ্বারয় সমাস, এই কথাটা হলো একটা সত্য কথা। কি কথা? সত্য কথা, হ্যাঁ। আর উপমিত এই কথাটা একটা হলো ডাহা মিথ্যা কথা। কি কথা? ডাহা মিথ্যা কথা। আবার দেখো, উপমান কর্মদ্বারয় সমাসে পূর্বপদটা নাউন আর পরপদটা কি হয়? অ্যাডজেক্টিভ। পূর্বপদটা নাউন, পরপদটা কি? অ্যাডজেক্টিভ। আর এখানে পূর্বপদটাও নাউন হয়, পরপদটাও কি? নাউন হয়। আবার উপমান কর্মদ্বারয় সমাসে আর একটা জিনিস খেয়াল করবা, এখানে ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় বসে। লেখো, ব্যাস বাক্যের মাঝে কি বসে? ব্যাস বাক্যের মাঝে ন্যায় বসে। লেখো, ব্যাস বাক্যের মাঝে কি বসে? ন্যায় বসে। আর এখানে লেখো, ব্যাস বাক্যের শেষে ন্যায় বসে। শেষে ন্যায় বসে। লেখো, ব্যাস বাক্যের শেষে কি বসে? ন্যায় বসে। তোমরা আগে কখনোই এই ব্যাস বাক্য করবা না। ব্যাস বাক্য দিয়ে কখনো সমাস নির্ণয় করা যাবে না। তোমরা আগে কখনোই এটা ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করবা না, বা করাও যাবে না। মনে থাকবে তো? ব্যাস বাক্য দিয়ে কখনো সমাস নির্ণয় করা যাবে নয়াকারে না, নয়াকারে না, নয়াকারে না। ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করা যাবে না, মনে থাকবে? ওকে, আগে আমরা দেখব ওই শব্দটা উপমান নাকি উপমিত, তারপরে ব্যাস বাক্য করব। উপমান মানে একটা সত্য কথা, আর এর পূর্বটা নাউন, পরপরটা অ্যাডজেক্টিভ হয়। আর উপমিত মানে একটা মিথ্যা কথা, পূর্বপদ নাউন হয়, পরপদ নাউন হয়। আর ব্যাস বাক্যের মাঝে একটা ন্যায় বসে, আর এখানে ব্যাস বাক্যের শেষে একটা কি বসে? ন্যায় বসে। যেমন দেখো, আমি তোমার একটা পরীক্ষা আসলো, কাজল কালো। আমরা কিন্তু মেয়ে পটানোর জন্য মেয়েদের এরকম উপমা দিই, কি বলি? কাজল কালো চোখ আমার মন কেড়েছে, তাই না? এই যে কাজল কালো চোখ আমরা বলি, মেয়েদের এই কাজল কালো চোখ দেখলে আমরা ছেলেরা ফিদা হয়ে যায়। এখন দেখো, পূর্বপদ হলো কাজল, পরপদ হলো কালো। এই কাজলের রং যে কালো, কথাটা সত্য নাকি মিথ্যা? আমরা ছোটবেলা থেকে দেখে আসছি কাজলের রংটা কালোই হয়, সুতরাং কথাটা একটা সত্য কথা। আবার দেখো, এর কাজল একটা নাউন, আর কালো মানে যে কোনো রঙের নামই কি? অ্যাডজেক্টিভ। এখন তুমি কাজল কালো, তুমি নিশ্চিত হইলা এটা একটা উপমান কর্মদ্বারয় সমাস। যদি তোমার এটা আসে যেটার ব্যাস বাক্য কি হবে, আমরা জানি এই উপমান কর্মদ্বারয় হলে ব্যাস বাক্যের মাঝখানে একটা ন্যায় বসাতে হয়। কি বসাতে হয়? ন্যায় বসাতে হয়। তাহলে ন্যায় মাঝখানে বসাই দাও, কাজলের ন্যায় কালো। কাজলের ন্যায় কালো। ক্লিয়ার সবাই? ওকে, মনে থাকবে তো? এরপর দেখো, পরীক্ষা আসে শস ব্যস্ত। শস মানে খরগোশ। খরগোশ ব্যস্ত থাকে, এটা সত্য কথা। ও অল টাইম মুখ লারে আর বিভিন্ন ঘাস টাস খাবে, অল টাইম ব্যস্ত থাকে, দৌড়দৌড়ি করে, ছোটাছুটি করে, এটা একটা সত্য কথা। আবার শস মানে খরগোশ, খরগোশ নাউন, আর ব্যস্ত এটা হলো অ্যাডজেক্টিভ। এখন এটার ব্যাস বাক্য হলো শশকের ন্যায় ব্যস্ত। এটা উপমান কর্মদ্বারয় সমাস। শশকের ন্যায় ব্যস্ত সমান সমান কি? শস ব্যস্ত। আবার আসে হরিণ চপল। হরিণ চপল। হরিণ চপল, হ্যাঁ, হরিণ চপল। চপল মানে কি? ওই চঞ্চল, অস্থির, এরকমই। এটাও সত্য কথা। আর এটা দেখো, পূর্বপদ নাউন, পরপদ অ্যাডজেক্টিভ। এটা ব্যাস বাক্য নির্ণয় করো। হরিণের ন্যায় চপল। হরিণের ন্যায় চপল। চপল, চপল। আবার আসে মিশ কালো। মিশ কালো। দেখো, মিশ মানে তামাক, তামাকের রং কালোই হয়, তাহলে মিশের ন্যায় মাঝখানে বসা, মিশের ন্যায় কালো। মিশের ন্যায় কালো সমান সমান মিশ কালো। হ্যাঁ, গজ মূর্খ, গজের ন্যায় মূর্খ সমান সমান গজ মূর্খ। ওই হাতির মতো মূর্খ লিখছে এটা। অরুণ রাঙা, ঘন শ্যাম, এরকম কি আছে? অরুণ রাঙা, অরুণ রাঙা,
আরটা আছে ঘন শ্যাম। দেখো ঘন মানে মেঘ, শ্যাম মানে কালো, মেঘের রং কালো, কথাটা সত্য কথা। আর ঘন এটা নাউন, শ্যাম এটা অ্যাডজেক্টিভ। অরুণ মানে সূর্য, পূর্বত নাউন, আর রাঙা মানে এটা অ্যাডজেক্টিভ। অরুণের রং আমরা রাঙাই দেখি, সুতরাং সত্য কথা। সবসময় মাঝখানে ন্যায় বসাই দাও। ব্যাস বাক্য সব অরুণের, অরুণের ন্যায় কি হবে? অরুণের ন্যায় রাঙা। ঘন শ্যাম কি হবে? ঘনর ন্যায় শ্যাম। ঘন এখানে ঘনের ন্যায় শ্যাম, ঘন শ্যাম। এগুলো সহজ। তার মানে বুঝে গেলাম যে উপমান মানে একটা সত্য কথা, পূর্বটা নাউন হবে, পরপরটা অ্যাডজেক্টিভ হবে, আর ব্যাস বাক্যের মাঝখানে কি বসাবা? ন্যায় বসাবা। ওকে, এবার উপমিত কর্ম দ্বারায় সমাসের উদাহরণ দেখো। আমি যদি বলি বউ রানী, দেখো বউ রানী, বউ পূর্বত নাউন, রানীটাও নাউন। আর বউ কখনো রানী হয় না, রানী হয় রাজার বউ, ডাহা মিথ্যা কথা। সুতরাং এটা হবে উপমিত কর্মধারায়। আর উপমিত হলে ব্যাস বাক্যের শেষে ন্যায় বসাতে হয়। ব্যাস বাক্য হবে বউ, বউ রানীর ন্যায়, সমান সমান বউ রানী। আবার দেখো পরীক্ষা আসলো পদ্ম আখি। দেখো পদ্ম মানে পদ্ম ফুল, এটাও নাউন, আখি মানে চোখ, এটাও নাউন। কারো চোখ পদ্ম ফুলের মতো হতে পারে না, ডাহা মিথ্যা কথা। ঠিক আছে, এটার ব্যাস বাক্য হবে আখি পদ্মের ন্যায়। ব্যাস বাক্য কি হবে? হ্যাঁ, বলা যাবে না পদ্ম আখির ন্যায়, বলতে হবে কি ঘুরিয়ে লিখতে হবে আখি, আখি পদ্মের ন্যায়। কি লিখবা? আখি পদ্মের ন্যায় সমান সমান কি পদ্ম আখি। ক্লিয়ার? আবার দেখো ফুল কুমারী, কি লিখবা? ফুল কুমারী। এই দেখো ফুল এটাও নাউন, কুমারী এটাও নাউন। আর ফুল কখনো কুমারী হয় না, কুমারী হয় মেয়েরা। এটা ব্যাস বাক্য হবে কুমারী ফুলের ন্যায়। ব্যাস বাক্য একটু ঘুরে লিখতে হবে কুমারী ফুলের ন্যায়। দ্রুত লেখো। ঠিক আছে, তোমরা বলছো কি যে ভ্রমর কৃষ্ণ, সত্য কথা। হ্যাঁ, ভ্রমর এটা নাউন, কৃষ্ণ মানে অর্থ কালো, এটা অ্যাডজেক্টিভ। ভ্রমর নাউন, কৃষ্ণ অ্যাডজেক্টিভ। আর ভ্রমরের রং তো কালোই হয়, কথাটা সত্য। হ্যাঁ, ব্যাস বাক্য করো ভ্রমরের ন্যায় কৃষ্ণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। এই ভ্রমর কৃষ্ণ কিন্তু উপমান কর্মধারায়, মনে থাকবে এটা কোন সমাস? এটা কিন্তু উপমান, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। এটা আবার উপমিত লিখে রাখো না, তাহলে আমসালা সব যাইব, মনে থাকবে। এই যে দেখো আবার বললে সিংহ পুরুষ, কি বললাম? হ্যাঁ, সিংহ এটাও নাউন, পুরুষ এটাও নাউন। আবার সিংহ পুরুষ হয় না, এটা ডাহা মিথ্যা কথা। ব্যাস বাক্য লিখতে হবে পুরুষ সিংহের ন্যায়। সিংহ পুরুষের ন্যায় লেখা যাবে না, লিখতে হবে পুরুষ সিংহের ন্যায়। ওকে, এবার দেখো আমরা লিখবো চাঁদ মুখ। চাঁদ, আচ্ছা চাঁদ মুখ, কি লিখবো? চাঁদ মুখ। এবার লিখবো মুখ চন্দ্র, কি লিখলাম? মুখ চন্দ্র। এবার কি লিখবো? চন্দ্র মুখ। তাহলে মুখ চন্দ্র। এই যে দেখো এখানে চাঁদ মুখ, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, সবই নাউন। তার মানে এগুলো সবই, এগুলো সবই হলো উপমিত কর্মধারায় সমাস। মনে থাকবে, উপমিত কর্মধারায় সমাস, সবই নাউন। আর এগুলো সব ডাহা মিথ্যা কথা, সবই কি যাও, এগুলো সবই হলো মিথ্যা কথা। এখন এটা ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য লিখতে হবে মুখ চাঁদের ন্যায়। ব্যাস বাক্য কি? মুখ চাঁদের ন্যায় হবে। কিন্তু এটা কিন্তু পরীক্ষায় এটা অপশনে থাকে না, পরীক্ষা দেয় চাঁদের মতো মুখ। অনেক সময় কি দেয়? চাঁদের মতো মুখ। এটা ভাষা শিক্ষা বইয়ে দেয়া আছে চাঁদের মতো মুখ। তুমি চাঁদের মতো মুখে টিক দিলেও হবে, কারণ এটা অপশনে কিন্তু পরীক্ষা দিয়ে দেয় চাঁদের মতো মুখ। হ্যাঁ, এটা থাকে না, দুইটাই থাকে না, আন্দাজে ঢিল মারে দুইটা থাকে। আরে দুইটা থাকবে না, এই যে মুখ চাঁদের না, এইটা দেখাবে এইটা, কারণ এটা বইয়ে সরাসরি দেয়া আছে। সরাসরি বইয়ে যেটা দেখাতে ওইটা, ওটা মানে একটু ভুল, কিন্তু ওই ভুলটা ঠিক দিতে হবে, কিছু করার নাই। চাঁদের মতো মুখ অথবা মুখ চাঁদের নাই, এটা অথবা চাঁদের মতো দেখতে মুখ, অথবা চাঁদের মতো দেখতে মুখ, একই জিনিস। মুখ চন্দ্র, এই দুইটার ব্যাস বাক্য সেম হবে।
মুখ চন্দ্রের ন্যায়, সব ন্যায় শেষে বসাই দাও। মুখ চন্দ্রের ন্যায়। দ্রুত লেখো। দ্রুত লেখো। কারকের পিডিএফ পাইনি, চিন্তা করো কতবার গ্রুপে দিল কারকের পিডিএফ। মুখটা কি হয়েছে তোমার? ওটা ব্যতিক্রম, ব্যতিক্রম থাকে না আমাদের সমাজে অনেক মানুষ আছে, এর মধ্যে একটা হিজড়ে আছে না, হাফ লেডিস আছে না, ওই রকম। ওটা হলো হাফ লেডিস, ওটা ব্যতিক্রম। হ্যাঁ, ওটা ব্যতিক্রম। যাকে তুলনা করবে সেটা আকে বসাতে হবে এরকম না, বইতে যেরকম আছে ওই রকম, অর্থাৎ বইতে যা আছে ওইটাই দিতে হবে, কিছু করার নাই। সূত্র অনুযায়ী হওয়ার কথা এটা, কিন্তু দিয়ে রাখছে ওইটা, কিন্তু ওইটাই ঠিক দিবে, ঠিক দিতে হইব। হ্যাঁ, ওইটা থাকলে ওইটাই মারতে হইব, কিছু করার নাই। আচ্ছা, এবার দেখো, এবার লেখো রূপক কর্মধারয় সমাস। লেখো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারায় কেমনে চিনবা? রূপক কর্ম না, পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। লিখছো? পূর্বপদ কি হবে? পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, লিখছো? আর ব্যাস বাক্যের মাঝখানে রূপ হবে। ব্যাস বাক্যের মাঝখানে কি হবে? রূপ। রয় দীর্ঘের রূপ আর রূপ। মাঝখানে ব্যাস বাক্য যখন করবা মাঝখানে রূপ বলবা। রূপে তোমার আগুন জ্বলে, এই সে রূপ, তাই না? রূপে তোমার আগুন জ্বলে, রূপ। লিখছো? হ্যাঁ, এটা কি লিখছি? পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। পূর্বপদ কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ব্যাস বাক্য রূপ হবে। তুমি দেখো, আমরা যদি বলি মন মাঝি, কি বললাম? মন মাঝি। মনটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, চোখে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, তাই না? পূর্বপদ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা কি ব্যাস বাক্য কি হবে? মন রূপ মাঝি, মন মাঝি। আবার দেখো, বিষাদ সিন্ধু, বসকে বিষ হয়কার সাদা, বিষাদ সিন্ধু। বিষাদ মানে দুঃখ, চোখে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষাদের বিষাদ সিন্ধু। এরকম দেখো, হৃদয় মন্দির, হৃদয় মন্দির। হৃদয় কিন্তু চোখে দেখা যায় না, ঠিক আছে না? আবার বলে যে জান পাখি কি করো তুমি, মেসেজ দিয়ে লেখে আমি নাসির স্যারে ক্লাস করি। এই যে জান, এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না, এই জন্য এগুলো কি বলে? রূপক কর্মধারয় সমাস। মনে থাকবে, এগুলোকে কি বলে? রূপক কর্মধারয় সমাস। লেখা শেষ সবাই? তাহলে আমরা বুঝে গেলাম রূপক কর্মধারয় সমাসটা। ক্লিয়ার তো? পূর্বটা সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যে নাউনটাকে চোখ দিয়ে দেখা যাবে না, ধরা ছোঁয়া যাবে না, ওখানে বসো, ধরা ছোঁয়া যাবে না, সেটাই কি রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, ঘুম দিয়ে উঠছে, লিখছেন? আচ্ছা, এরপরে লেখবা কি বলতো? এরপরে দ্বিগু কর্মধারায় কি লিখবা? দ্বিগু কর্মধারায়। ওই দ্বিগু সমাসটার এখন নতুন নাম দ্বিগু কর্মধারা। দ্বিগু সমাসটার নতুন নাম কি? দ্বিগু সমাসটার নতুন নাম, হ্যাঁ, এটা এটা দ্বিগু কর্মধারা ভিতরে ঢুকে পড়ছে। দ্বিগু কর্মধারা। আর একটা বাদ গেছে, ওই অব্যয়ভাব। এটার নাম এখন দ্বিগু কর্মধারায় অথবা দ্বিগু সমাস, অথবা কি ওই জিহাই দ্বিগু উভয় দ্বিগু কর্মধারায়। ক্লিয়ার? আচ্ছা দেখো, দ্বিগু কর্মধারা সমাস চেনার উপায় কি? লেখো, পূর্ব পদের সংখ্যা থাকে। চেনার উপায় কি? পূর্ব পদে কি থাকে? পূর্ব পদের সংখ্যা থাকে, এবং পরপদটা দেখবা নাউন হয়। পূর্বপদে কি থাকে? ওর পরপদ নাউন হয়, ওটা লেখার দরকার নাই। পূর্বপদ কি থাকে? পূর্ব পদে সংখ্যা থাকে। পূর্বপদে কি থাকে? সংখ্যা। এতটাই লিখে রাখো। ব্যাস বাক্যের শেষে সমাহার বসে। ব্যাস বাক্যের শেষে কি বসাবা?
ব্যাস বাক্যের শেষে সমাহার বসে। ব্যাস বাক্যের শেষে কি বসাবা? সমাহার বসাবা। লেখো ব্যাস বাক্যের শেষে সমাহার বসে। ব্যাস বাক্যের শেষে সমাহার বসবে, লিখছ? ব্যাস বাক্যের শেষে কি বসে? সমাহার। হ্যাঁ, আরে দেখো, যেমন কাটাবনে একটা রেস্টুরেন্ট আছে, নাম হলো অষ্ট ব্যঞ্জন। কি লেখা? এই অষ্ট মানে ৮, পূর্বত সংখ্যা, তার মানে এটাই কি পরপরটা নাউন, তার মানে এটা ব্যাস বাক্য করো। ৮ ব্যঞ্জনের সমাহার অথবা অষ্ট ব্যঞ্জনের সমাহার। ৫ সের, ৫ সেরের সমাহার। ৫ সের, ৫ পূর্ব সংখ্যা, মনে থাকবে। ৭ সমুদ্র, পূর্বত ৭, পরপদ নাউন। ৭ সমুদ্রের সমাহার। অষ্ট ধাতু, ৮ ধাতুর সমাহার বা অষ্ট ধাতুর সমাহার, অষ্ট ধাতু। ত্রিভুজ, ৩ বাহুর সমাহার, সমান সমান কি? কথা ক্লিয়ার? ওটা আলাদা, ওটা বহুব্রী। ওরা যখন ৪ চাল বিশিষ্ট জার, ওরা ৪ চালের সমাহার বলা যাবে না। ৪ চাল বিশিষ্ট জার, চৌচলা, ওটা বলা যাবে না। তুমি দেখো ত্রিভুজ, ত্রিভুজ ৩ বাহুর সমাহার, ত্রিভুজ, ঠিক আছে। চৌচলা হবে না কিন্তু, চৌচলা ওটা বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। চৌচলা, তারপর চতুর্ভুজ, এগুলো হলো সংখ্যাবাচক বহুব্রী। যখন আমরা বহুব্রী সমাস পড়াবো তখন এটা বিস্তারিত আমরা জানতে পারবো। ক্লিয়ার সবাই? এটা সহজ। ত্রিফলা, ৩ ফলের সমাহার, ত্রিফলা, এটা একদম শতাব্দী। আবার কি আছে? তেমাথা, ৩ মাথার সমাহার, তেমাথা। কিন্তু ৩ মাথা হয়? ৩ মাথা, হ্যাঁ, ওটা রাস্তা বোঝায়। তেমাথা আসলে হওয়ার কথাই বহুব্রী। শতাব্দী, শত অব্দের সমাহার। আবার দেখো শত অব্দের সমাহার, শত অব্দের কি? শত অব্দের সমাহার। আরেকটা আছে সপ্তাহ, সপ্তাহ ৭ দিনের সমাহার। কি হবে? ৭ দিনের সমাহার, ৭ দিনের সমাহার। এখানে ৭ এভাবে না লিখে তুমি ওই দন্ত আকার তো লেখো। সাত দিনের হয়ে গেল। এই ছিল আমাদের আজকের কি ক্লাস? সমাস পার্ট 1। এরপরে আমরা শিখবো সমাস পার্ট 2। এরপর বাকি থাকে তৎপুরুষ সমাস, আর কি অব্যয়ভাব সমাস, আর একটা কি বহুব্রী সমাস। সমাস পার্ট 1 আজকে আমরা শিখলাম দ্বন্দ্ব সমাস, শিখলাম দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, শিখলাম কর্মদ্বারা সমাস, শিখলাম কর্মদ্বারা সমাসের প্রকারভেদ, শিখলাম এরপর দ্বিগু সমাসটা শিখলাম। কথা ক্লিয়ার? এখন কাজ হলো আপনাদের পড়াশোনা করা। কি করা? এবার বলো, যারা অনলাইনে আছো কারো কোনো প্রশ্ন আছে কিনা? দ্রুত বলো। অনলাইনে যারা আছেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? সমাস বুঝতে ৫ সের কি হবে? হবে না? ৫ সেরের সমাহার। দ্রুত বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর পিডিএফ সমাসের পাইছো কিনা? দয়া করে বললাম যে কেরিয়ার প্লাস বইটা নিয়ে রাখবা। সবার কাছে কেরিয়ার প্লাস বইটা থাকলে হবে। হাসনায়না কায় তোমার যদি থাকে, হাসনায়না তুমি কল দেবা ৫০৯। তোমার সমস্যা, তুমি পরীক্ষা দিতে পারো না, তুমি ৫০৯ কল দিবা। নাম্বার, হটলাইন নাম্বারটা দি 01901519509। এটা আমাদের হটলাইন নাম্বার। যারা পরীক্ষা দিতে পারো না অথবা কোনো ধরনের সমস্যায় পড়ো তারা এই হটলাইন নাম্বারে কল দিবা। বলো। না, এখন খাদ্য বারবার টাকা কামানো ধান্দা। আগের টাকা আবেদন করছে আওয়ামী লীগ খাই ভাগছে। এখন ওরা যে পরীক্ষা নেবে টাকাই নাই। আর এই যে পুনরায় যে নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দিতেছে কেন জানো? আগে যারা আবেদন করছে ওই টাকা খাই আওয়ামী লীগ ভাগছে। এখন মনে করো এখন ওরা যে পরীক্ষা একটা নিবে ওই টাকাই নাই, ফান্ডের টাকা। এই জন্য আবার সার্কুলার দিছে যাতে কিছু টাকা ইনকাম করে তোমাদের পরীক্ষাটা নিতে পারে, আর কিছুই না। বুঝছো? আচ্ছা দেখি, আচ্ছা না স্যার, তবে পরের ক্লাসটা দেখি। আর কোনো প্রশ্ন আছে? দেখি আর কোনো প্রশ্ন আছে? দ্রুত দ্রুত আর কোনো প্রশ্ন আছে কিনা? তার কর্মকারকটা ভালো করে পারি না, অন্য একটা বইয়ে দেখছি। তোমার অন্য বই দিয়ে পড়তে কইছে কেউ?